ততক্ষণ আমার কল তোমাদের কাছে আসতেও পারে। ওকে, সো উই আর 100 নাও, সো সেঞ্চুরি হয়ে গেছে আমাদের। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং সাধারণত দু রকমের হয়ে থাকে। ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে ইনসিডেন্টের উপরে, এবং সেকেন্ড হলো যে কোনো একটা বিষয়ের উপরে। ইনসিডেন্টের উপরে বলতে কিরকম, যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আর্থকোয়েক হয়েছে, দিস আর ইনসিডেন্ট বেসড রিপোর্টিং। এন্ড সেকেন্ড যেটা রিপোর্টিং, সেটা হলো কোনো একটা সাবজেক্ট বেসড রিপোর্টিং, হ্যাঁ না? তা ইনসিডেন্ট বেসড রিপোর্টিং আমাদের যারা আর্যভট্ট বা নতুন যারা রয়েছে তাদের জন্য হয়তো এখনো হয়নি, কিন্তু অনেকে আমরা এর আগে করেছি, যেটা যে আই থিঙ্ক একটা অ্যাক্সিডেন্ট বেসড রিপোর্টিং করেছি, টানেল কোলাপস একটা, যেটা আমরা উত্তরাখণ্ডের টানেল কোলাপস সেটা নিয়ে রিপোর্টিং করেছি। এই ধরনের লেখাগুলো কিন্তু আমরা করেছি। নতুন যারা, তাদের কোনো অসুবিধা নেই, তারা গ্র্যাজুয়ালি তারাও শিখবে যে ইনসিডেন্ট বেসড রিপোর্টিং কিভাবে হয়। বাট আজকের আমাদের আলোচনাটা মূলত থাকবে তোমাদের এই যে সাবজেক্ট বেসড রিপোর্টিং, অর্থাৎ একটা সাবজেক্টের উপরে। যেমন ধরো যে আমি প্রিভিয়াস যে বিভিন্ন ট্রেন্ডস গুলোকে দেখছিলাম, তার মধ্যে একটা বার ডাইরেক্ট যেমন দিয়ে দিয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন, এর উপরে রিপোর্ট। আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়েছি, যারা যারা সিনসিয়ারলি ক্লাস করেছো আই থিঙ্ক দে হ্যাভ গট দ্যাট লিস্ট, যে তার মধ্যে এসে বা রিপোর্ট বা ডায়ালগ এই ধরনের কোয়েশ্চেন্স গুলোর জন্য যে ধরনের তোমাদের সাবজেক্ট গুলোর উপরে আসতে পারে, বা ইভেন রাইট এ লেটার টু দ্য এডিটর, এগুলোর উপরে যে বিষয়গুলো আসতে পারে, এরকম মোটামুটি 26 থেকে 30টা টপিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলোকে নিয়ে প্র্যাকটিসও শুরু করেছো। আমি তার উপরে পরীক্ষাও নিতে থাকবো টাইম টু টাইম। অ্যাডভান্সড ইংলিশ ক্লাসে যেমন এই মাসে একটা পরীক্ষা হতে চলেছে, অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে সেটা। বাকিদের ক্ষেত্রে আমি গ্র্যাজুয়ালি, যেহেতু ওটা অ্যাডভান্সড ইংলিশ বলে একটু এগিয়ে থাকে ন্যাচারালি, বাকিদের ক্ষেত্রে আস্তে আস্তে যেরকম ভাবে অ্যাজ পার দ্য ডিমান্ড অফ দ্য কারিকুলাম তোমাদেরকে আমি সেভাবে করাবো। আজকে একটা খুব ইন্টারেস্টিং রিপোর্টিং, এরকম সাবজেক্ট বেসড রিপোর্টিং আমার চোখে পড়লো, এন্ড দ্যাট ইজ অলসো ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারস। সেটা কি? লিস্টটা প্রিভিয়াস ক্লাস করলে তুমি তিতলি, আই থিঙ্ক ইউ আর নিউ, তাই তো? আই থিঙ্ক ইউ আর নিউ। যারা নিউ আছো তাদেরকে বলছি যে তোমাদের কন্টেন্ট সেকশনে গেলে, আই থিঙ্ক আমার ইংলিশ ক্লাসগুলোকে আমি আজকালের মধ্যে তোমাদের এই কন্টেন্টের মধ্যে সেপারেট ফোল্ডারে আমি আপলোড করে দেবো। সেখানে গেলে তোমরা, হ্যাঁ সেখানে গেলে আমার ক্লাসের মধ্যেই তুমি ওই আলোচনার মধ্যে আমি ওই লিস্টটাকে শেয়ার করেছি তোমাদের সঙ্গে। ওকে, ভেরি গুড, ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি। অধ্যয়ন ফ্যামিলিতে তোমাকে স্বাগত তিতলি। আরো যদি কেউ থেকে থাকো তাদেরকেও স্বাগত জানাই। আই হোপ এভরিডে নতুন নতুন কেউ না কেউ আমাদের সঙ্গে জয়েন হচ্ছে। সুতরাং এই যে বিষয়টা, পুরো বিষয়টাকে এই যে সাবজেক্ট বেসড, তার মধ্যে আজকে আমরা একটা বিষয়কে নিয়ে আলোচনা করতে চলেছি। ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সেটা কি, যে কলেজ কারিকুলামে, কলেজ, ভেরি গুড, সুমনা বলে দিয়েছে 3-6 মানে 3rd জুন তার যে ক্লাসটা, ইংলিশ ক্লাসটা, তার মধ্যে তিতলি পেয়ে যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ সুমনা ফর মেকিং দ্য জব ইজিয়ার ফর মি। এবার এরপরে যেটা আমরাতে আসছি, যে আজকে যেটা, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, নাও উই ক্যান লাইক, আমার কতগুলো কন্ডিশনস রয়েছে, যে ইফ দ্য ক্লাস স্টার্টস, কিছুক্ষণ হয়ে গেছে বুঝতেই পারছো, তাহলে দের ইজ নো নিড টু উইশ। ওকে, একদম প্রভাকর, কালকে এই যে বারবার করে আমার কি হবে, এরকম ভাবে ব্রেক হতে থাকবে, সো উই উইল নট গেট দ্য ফ্লেভার অফ দ্য ক্লাস। সো ফাইনালি যেটা, এই যে ফ্লোটা নষ্ট হয়েছে। সো টুডে উই আর গোয়িং টু ডিসকাস about importance of industrial training in college curriculum. তাহলে তোমরা লিখে নাও, রাইট এ রিপোর্ট অন দ্য ইম্পর্টেন্স অফ, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তাও আমি একবার বলছি, তোমরা লিখতে থাকো মোটামুটি। write a report on the importance of industrial training. Write a report on the importance of industrial training in ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্টার্নশিপ ইন ইন্ডাস্ট্রি, যে কোনো ভাবে দিতে পারে। এই কম্পালসারি পার্ট অফ কলেজ কারিকুলাম বা কলেজ এডুকেশন। ঠিক আছে, ডান। আই থিঙ্ক 2022 মেইন draft a report on the usefulness of making a year's internship in industry a compulsory part of college education. 200 শব্দের মধ্যে শব্দের যে লিমিট সেটাকেও দিয়ে দিয়েছে। সো আজকের আমাদের আলোচনাটা মূলত এই বিষয়টাকে নিয়ে থাকবে, এবং
তোমরা কিভাবে লিখবে সেটাকে লেখা এবং আমাদের কাছে সেই লেখাটাকে পাঠানো। কিভাবে পাঠানো? আমি এক্ষুনি যে নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেই নাম্বারটাতে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে, প্রথম কথা হচ্ছে যে তোমরা যদি টাইপ করতে পারো, টাইপ হলে খুব ভালো হয়, তাহলে পড়ার সুবিধা হয়। অনেক সময় অনেকে হ্যান্ড রাইটিং, তারপরে সেটা যখন স্ক্যান্ড হয়ে তারপরে হোয়াটসঅ্যাপে আসে এবং প্রিন্ট হয়, আমার পক্ষে পড়াটা খুব সমস্যা হয়ে যায়, তাই না? সো স্টিল আমি তোমাদেরকে কমিট করেছিলাম যে আমি তোমাদের লেখা পড়বো এবং তোমাকে, আমি জানি না এরকম সব জায়গাতে হয় কিনা, বাট হিয়ার ইউ আর গেটিং দ্য, কোনো জায়গাতেই হয় না প্র্যাকটিক্যালি, যে ইউ উইল গেট দ্য চান্স অফ ইউর রাইটিং টু বি ইভ্যালুয়েটেড বাই সপ্তর্ষি নাগ। So here you are getting that privilege, that opportunity. So get the most out of it, that your writing will be evaluated by Saptarshi sir. তাহলে last time when I gave you a task, unfortunately only 57 could submit. আমি খুব lenient ছিলাম যে ডেডলাইনের পরেও যারা সাবমিট করেছিল তাদেরকে বলেছি তাদেরটাও দেখবো, বাট আনফরচুনেটলি আউট অফ সো মেনি স্টুডেন্টস only 57 could submit. এবার যদি তোমরা টাইপ করে লেখো আমার পক্ষে পড়ার সুবিধে, there is a noise. Write a report on the importance of industrial training in a compulsory part of college education. ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা প্রশ্নটা এসেছিল এরকম ভাবে, আমি একটু draft a report on the usefulness of making a year's internship in industry a compulsory part of college education. Draft a report on the usefulness of making a year's internship in industry a compulsory part of college education. Okay. So this is it. This is the question that was asked, এবং এটা 200 শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে I am today is Tuesday, তোমাদেরকে আমি সময়টাকে দিচ্ছি, I am giving you a deadline till Saturday. এই স্যাটারডে অবধি, বা ওকে ছেড়ে দাও, সানডে অবধি, এই সানডে অবধি আমি তোমাদেরকে ডেডলাইন দিচ্ছি। সানডের পরে, সানডে রাত্রি 12টার মধ্যে তোমরা কি করবে, যে এই নাম্বারে, আমি এখন একটা নাম্বার দিচ্ছি না, এই নাম্বারে তোমরা রাজু, আমাদের যে অফিসের স্টাফ রয়েছে রাজুর নাম্বারে তোমরা পাঠাবে। রাজুর নাম্বার হলো, প্লিজ নোট ইট ডাউন, 76024, কেউ একটু লিখে দিতে থাকো, 76024 40091 40091। ঠিক আছে, 76024 40091 রাজুর নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। আফটার দ্যাট রাজু উইল ডাউনলোড এন্ড প্রিন্ট আউট দোজ থিংস এন্ড গিভ ইট টু মি। 7 কি বাড়িয়ে দেবো বুঝলাম না, এরম রাজুকে আবার ভিডিও কল হয়ে গেল কেন? ওকে, 76024 40091। ঠিক আছে, এক্সাম আছে সানডেতে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের, আরেকটা যেটা তোমাদের যে ওই যে এমসিকিউ, যেটা আমার যেটা পরীক্ষা সপ্তর্ষি স্যার যেটা টেস্ট যেটা ছিল, আই থিঙ্ক দ্যাট ইজ বিং পোস্টপোন্ড ওয়ান্স এগেইন। কারণ হচ্ছে আমাদের একটা স্লটের সমস্যা হয়েছে, যে অর্ঘ্য যেহেতু আমাদের অফলাইনে এই আগামী পুরো সপ্তাহটাতে ক্লাস নিচ্ছে, নতুন ব্যাচ জয়েন করেছে, তাদের আমাকে অফলাইনে ক্লাস নিতে হবে। সো স্যাটারডে একটাই স্লট পাচ্ছি, সেই সময় আমাকে ক্লাস নিতে হচ্ছে, ফলে বাকিদের পুরোনোদের পরীক্ষা নেওয়াটা সম্ভবত আমার পক্ষে হচ্ছে না। সো এক্সাম হ্যাজ বিন পোস্টপোন্ড। সেক্ষেত্রে তোমরা ডোন্ট ওয়ারি, এই কাজটাকে তোমরা ভালোভাবে করো, ঠিক আছে? তাহলে নেক্সট উইকে তোমাদের যে টেস্ট, আমার যেটা পরীক্ষা ইকোনমি, ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে নিয়ে, সেটা নেক্সট উইকে হবে। তাহলে এই সপ্তাহে সানডে রাত্রি 12টার মধ্যে তোমরা এই নাম্বারে এই লেখাটাকে ভালো করে লিখে সেটাকে তারপরে ছবি তুলে স্ক্যান করে পাঠাবে। আর যদি ডকুমেন্টে বানাও তাহলে সেক্ষেত্রে ডকুমেন্টে পাঠিয়ে দিলে কোনো অসুবিধা নেই। বাট তার আগে এই লেখাটাকে আমি কিভাবে অ্যাপ্রোচ করব, to know that is the most important part. জানিয়ে দেওয়া হবে, মানালি ডোন্ট বি ইন আ হারি, জানিয়ে দেওয়া হবে whenever we'll have that slot
কারণ সেটা অনলাইন অফলাইন কিনে একটা দক্ষযোগ্য হয়ে যায়। অফলাইনে ক্লাস অফ করতে লাগে, সবকিছু করতে লাগে। হাতে লিখলে কি হয়, তোমাদের হাতের লেখাটা কিরকম, অনেকে আমি হাতের লেখার জন্য মার্কস বেশি দিয়ে থাকি। সুতরাং যারা যারা হাতের লেখাতে বেশি মার্কস বা পেতে চাও বা কনফিডেন্ট আছো যে আমার হাতের লেখার জন্য আমি বেশি মার্কস পাবো, তারা হাতে লিখে পাঠাতে পারো। সেক্ষেত্রে কিন্তু তারা বেশি মার্কস পাবে, আমি বলে দিলাম। বিকজ হাতের লেখা, হ্যান্ড রাইটিং ইজ ওয়ান অফ দ্য কি অ্যাসপেক্টস যেটার জন্য আমি একটু বেশি মার্ক অ্যাওয়ার্ড করি। ঠিক আছে, ওকে। সো এক্সামের ডেট কবে আছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবে। ডোন্ট বি ইন আ টেনশন, ডোন্ট বি ইন আ হারি, আমি জানিয়ে দেবো whenever we'll get the slot। ঠিক আছে, এবার আমরা এই লেখাটাতে চলে আসছি। তাহলে লেখাটা কলেজে ইন্টার্নশিপকে 1 বছর বাধ্যতামূলক করা বা ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিং সেটাকে বাধ্যতামূলক করা, এর প্রয়োজনীয়তাটা কি আছে? সো কেউ আমাকে একটু আইডিয়া দাও। আমার মনের মধ্যে কিছু আইডিয়া আছে, বাট আই ওয়ান্ট টু টেক দ্য আইডিয়া ফ্রম ইউ, যে হাউ টু স্টার্ট দিস, হাউ টু অ্যাপ্রোচ দিস। কেউ আমাকে কিছু আইডিয়া, এবং যদি পারো ইংরেজি বাংলা যারা দুজনেই একসঙ্গে, মানে বাংলাতেও লিখতে পারো। ঠিক আছে, কেউ আমাকে আইডিয়া দাও যে হাউ টু অ্যাপ্রোচ দিস। তোমাকে এই আজকেই মনে হচ্ছে তুমি পরীক্ষাতে বসছো পরীক্ষাতে, তোমার সামনে এই প্রশ্নটা রয়েছে। নাও ইউ হ্যাভ আ অ্যাবসলিউট ভ্যাকেন্ট মাইন্ড, ইউ হ্যাভ টু রাইট দিস, সো হাউ টু অ্যাপ্রোচ দিস, সেটাকে আগে জানাটা আমার কর্তব্য। কেউ আমাকে যদি আইডিয়া দিতে পারো, আমি কিছুক্ষণ ওয়েট করব। তার মধ্যে হ্যান্ড রেজ করো আগে যে স্যার আমি, তারপর আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি আইডিয়াটা দাও। জানাবো খুঁজবো, সব জানিয়ে। আগে আমাকে বলো যে এই জায়গাটাতে তোমার কেউ আমাকে কোনো আইডিয়া দাও যে হাউ টু অ্যাপ্রোচ দিস। গুঞ্জা বলো, বলো গুঞ্জা। সৌম্য ইজ ব্যাং অন টার্গেট, সৌম্য ইজ ব্যাং অন টার্গেট, যেটা আমি ক্লাসের মধ্যে ওদেরকে পড়িয়েছিলাম এবং অবশ্যই আর্যভট্টতে করাবো, সেটা সৌম্য ফার্স্টে ধরে ফেলেছে। বলো দেখি গুঞ্জা বা শ্রেয়সী তোমরা কিছু। অনির্বাণ কারেক্ট, একদমই কারেক্ট। কিন্তু ভারতবর্ষে বা বাংলার পার্সপেক্টিভে যদি আমাকে লিখতে চাই, এই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হুট করে, ওকে সুবীর, আচ্ছা এখন কোনো ডিটেলস তোমাদের থেকে পাইনি। সো লেট মি জাস্ট, তোমাদেরকে আমি বারবার করে লেখার ক্ষেত্রে একটা বলেছি যে ইওর ইন্ট্রোডাকশন, তোমরা যারা গতবার আমাকে খাতা চেক করিয়েছিলে লাস্ট টাইমে, তারা জানো যে ইফ ইওর ইন্ট্রোডাকশন দিস ইজ নট দ্য ওয়ে টু স্টার্ট কুসুমকুলি। এরকম ভাবে শুরু যদি করি আমরা, তাহলে ওকে ওকে, সবাই তোমরা ভালো বলছো, এবার আমাকে একটু বলতে দাও, এবার একটু ওয়েট করো, এবার একটু ওয়েট করো। হুট করে এরকম যদি একটা কনক্লুশনে আমরা চলে আসি, নাও আচ্ছা, নতুন ব্যাচকে আমি ডেফিনেটলি তোমাদেরকে আনএমপ্লয়মেন্ট পড়াবো, তখন একটা শব্দকে তোমরা জানবে। কিন্তু আর্যভট্ট ছাড়া বাকি যারা যারা সব আমার ক্লাস করেছে ইকোনমির ক্ষেত্রে, তারা মোটামুটি এই জিনিসটা জেনে গেছো যে আমরা ইকোনমিতে একটা কি শব্দকে পড়ে থাকি, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলে একটা কথাকে পড়ে থাকি। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট মানে কি? ওই জবটার যে স্কিল সেটটা দরকার আছে, সেই স্কিল সেটটা তোমার মধ্যে নেই। ভারতবর্ষে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো ফর্ম অফ আনএমপ্লয়মেন্ট হলো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট।
স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে সবচেয়ে বড় কথা এক্স্যাক্টলি স্কিলের মিসম্যাচ, অর্থাৎ তোমার ওই পার্টিকুলার স্কিলটাকে নেই। কেন নেই? কারণ আমাদের যে এডুকেশনাল সিস্টেম রয়েছে সেই proper skills abandoning students to complete the country compete in the country exactly আমাদের যে এডুকেশনাল সিস্টেম রয়েছে দ্যাট ইজ মোস্টলি থিওরি বেসড, ঠিক আছে? তার ফলে কি হয়, আমাদের সার্টেন স্কিলস তার একটা গ্যাপ থেকে যায় আমাদের মধ্যে। এর ফলে আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে জবের জন্য অ্যাপিয়ার করতে চাই তখন ওই স্কিল সেট গুলো মিসিং থাকার জন্য আমাদের ক্ষেত্রে আমাদেরকে জবের জন্য বা সার্টেন জবস এর জন্য এলিজিবল করা হয় না। এর ফলে কি হয়, আনএমপ্লয়মেন্ট প্রবলেম হয়। তাহলে ভারতবর্ষের বর্তমানের সবচেয়ে বার্নিং ইস্যু আমি তাহলে কিভাবে অ্যাপ্রোচ করব? আমি তোমাদেরকে বলেছি যে যে কোনো ইনফরমেশন, যে এখন ইকিগাই টিকিগাই এগুলো কিছু নিয়ে এসো না মানালি, ডোন্ট গো দ্যাট, মানে একটা সার্টেন লেভেলের উপরে যেও না, ট্রাই টু লার্ন দ্য বেসিক থিং, তারপরে ইকিগাই পড়বে। হ্যাঁ, ফার্স্ট কথা যে খুব কম, বুকিশ নলেজ বেশি, এটা তো ঠিক আছে, প্র্যাকটিক্যাল নলেজ কম, বুকিশ নলেজ বেশি, এটাকে যখন খাতায় এস্টাবলিশ করবে, হাউ টু এস্টাবলিশ দ্যাট? তাহলে ফার্স্ট তোমার কথা থাকবে, প্লিজ ডোন্ট কমেন্ট, একদম এবার কেউ কমেন্ট করো না, আমাকে বলতে দাও না, আমি বলছি তোমরা বলেছো তো, নাও লেট মি হ্যান্ডেল দ্য সিচুয়েশন। আর যদি বলো যে তোমরাই বলতে থাকবে তাহলে আমি তোমাদের কাছে শুনি, সেটা যদি হয়। তোমরা বলেছো, আই গিভেন ইউ দ্য টাইম টু কমেন্ট, তোমরা করেছো, নাও লেট মি জাস্ট কনক্লুড। তাই না? যে ভারতবর্ষে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইউথ? ইউথ কত? ভারতের বিভিন্ন সমস্যা রয়েছে, বাট হোয়াট ইজ দ্য মোস্ট বার্নিং প্রবলেম? যেটা হচ্ছে ভারতের পপুলেশনের সবচেয়ে বেশি যারা অধিকার করে রয়েছে সেই ইউথকে যেটা ডাইরেক্টলি আঘাত করছে, সেটা তোমাকে করছে, তোমাদের করছে, তোমাদের মধ্যে ম্যাক্সিমামই আনএমপ্লয়েড, তাদের কি করছে? সুতরাং আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, considering the demographic data of India, unemployment is the biggest issue that this nation is presently handling, ঠিক আছে, but dealing with, এটা যে কোনো, আমি তো এরকম ভুট করে বলছি আর কি, ঠিক আছে? তাহলে ভারতবর্ষের বর্তমান যে ডেমোগ্রাফিক ডেটাটাকে আমরা যদি দেখি, যেখানে এজ প্যাটার্নটাকে আমরা দেখতে পারবো, এবং তার মধ্যে দেখবো যে এত শতাংশ ইউথ, এবং তাদের মধ্যে যেহেতু সবচেয়ে বেশি প্রবলেমটা কি, আনএমপ্লয়মেন্ট, সুতরাং আমরা বলতে পারি যে ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে যেটা বার্নিং ইস্যু, বা ভারতবর্ষের যেটা সবচেয়ে সেন্সিটিভ ইস্যু, দ্যাট ইজ আনএমপ্লয়মেন্ট। আর আনএমপ্লয়মেন্টের বিশদে যখন আমরা জানতে চাই, when we dig deeper into the factors that cause unemployment, আমি কিন্তু এগুলো একটাও, মানে তোমাদেরকে বলছি, এগুলো তোমরা লিখবে না, কারণ তোমাদেরকে নিজে আমি বলে দেবো না, আর বলবো না, এর মানে তোমাদেরকে বলে দেবো। তাহলে আমি যখন আনএমপ্লয়মেন্টের ভেতরে ঢুকতে চাই, তখন আমি দেখতে পারি যে ল্যাক অফ টেকনিক্যাল স্কিলস, এটা হচ্ছে আমাদের দেশে আনএমপ্লয়মেন্টের অন্যতম কারণ, লিডিং টু স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এই জায়গাতে এই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্টার্নশিপ ইন ইন্ডাস্ট্রিজ, এই জায়গাতে ক্যান বি আওয়ার বিগেস্ট ওয়েপন ইন ডিলিং উইথ দিস মনস্টার। এই যে আনএমপ্লয়মেন্ট নামক ভয়াবহ দৈত্যটার সঙ্গে লড়াই করবার জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে যে আমাদের কলেজ লেভেলের কারিকুলামে এরকম একটা কোর্সের অস্তিত্ব, যেটা আমার এই স্কিল সেটটাকে বাড়াতে সাহায্য করে। আমরা মোস্টলি সবকিছুকে পড়ে আসছি থিওরির রেসপেক্টে, প্র্যাকটিক্যালে গিয়ে আমরা যখন দেখছি থিংস আর ডিফারেন্ট। তুমি ভাবো, এই যে সাপোজ তুমি একটা ক্লাসে একটা কোনো ফিজিক্সে তুমি একটা থিওরিতে পড়েছো কিছু, আমাদের তো সবাই যারা সায়েন্স আমরা করেছি 11-12 নিশ্চয়ই আমাদের ফিজিক্সের প্র্যাকটিক্যাল রুমে যেতে হতো, গিয়ে তোমার যদি সেই প্র্যাকটিক্যালটা না করো, ইফ ইউ ডোন্ট হ্যাভ দোজ স্কিলস, তাহলে তুমি দেখবে যে তুমি পুরো থতমত খাবে আর কি, গিয়ে কিছু করতে পারবে না। তেমনি আমাদের লাইফের ক্ষেত্রেও, আনলেস উই আর ট্রেইনড ইনটু দ্যাট, ইন দ্যাট প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট, আমাদের মধ্যে কিন্তু একটা জব কি, এভরিওয়ান আস্কস ফর এ জব, বাট আমি তার বিনিময়ে বলবো যে why do you think that you ডিজার্ভ আ জব?
তুমি বলবে আমি স্যার অনেক কিছু জানি, আমি তো অনেক পড়েছি। আমি বলবো কি পড়েছো? বলে আমি ইতিহাস পড়েছি, আমি পল সায়েন্স পড়েছি, আমি হিস্ট্রি জিওগ্রাফি পড়েছি। আমি যে আমার লাগবে না ওগুলো, আমার কিছু প্র্যাকটিক্যাল স্কিল কে লাগবে। তখন তুমি বলবে আমি তো স্যার শিক্ষিত বেকার। আমরা শিক্ষিত, শিক্ষা ক্যান বি অফ টু টাইপস, একটা হলো থিওরি শিক্ষা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল শিক্ষা। তাহলে এই যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন, প্র্যাকটিক্যাল লার্নিং, আমাদের ভারতবর্ষে একটা শব্দ রয়েছে, একটা ফ্রেজ রয়েছে, এই ধরনের জিনিসগুলোকে তোমাদের রাইটিং এর মধ্যে বারংবার করে আনতে লাগবে। ভারতবর্ষে সবচেয়ে বড় সমস্যা কি জানো তো? ল্যাব টু ল্যান্ড ট্রান্সফার। অর্থাৎ ল্যাবরেটরিতে অনেক কাজ হয়, কিন্তু সেটা যখন ল্যান্ডে ট্রান্সফার করতে হয়, দেয়ার কামস দ্য বিগেস্ট প্রবলেম। কিরকম? আমি একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে আমার নিজের রিয়েল লাইফ থেকে বলছি। তোমরা সকলেই জানো যে আই ওয়াজ এ ভেটেরিনারি ডক্টর। আই ডিডন্ট পারসু মাই ক্যারিয়ার বিকজ আই কেম টু সিভিল সার্ভিস। বাট ভেটেরিনারিতে আমি দেখতাম যে আমাদের গ্রাম বাংলার বা ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামে চাষিদের বা যারা স্মল মার্জিনাল ফার্মার্স রয়েছে, তাদের বাড়িতে একটা দুটো করে গরু থাকে, এবং তাদের সবচেয়ে বড় সমস্যা, হোয়াট ইজ দেয়ার বিগেস্ট ইস্যু, যে সেই গরুগুলোর যে দুধ দেওয়ার যে ক্ষমতা, তাই না, যে মিল্কিং ক্যাপাসিটি যেটা, সেটা খুব কম হয়। কারণ কারণটা কি? যে আমরা শিক্ষা ক্ষেত্রে পড়েছি, যে আমরা পড়াশোনা করার সময় পড়েছি যে তাদেরকে, বা আমরা দেখি সব সময় যে আমাদের গ্রামে গেলে তুমি কি দেখবে, গরুকে খড় খাওয়ানো হচ্ছে, পোয়াল খাওয়ানো হচ্ছে, রাফেজিস, অর্থাৎ ধানটা মূল যে খাদ্যশস্য সেটা চলে যাওয়ার পর যেটা পড়ে আছে সেটা আমরা গরুকে দিচ্ছি। তার মানে আসল খাবারটা তুমি খাচ্ছ, আর তোমার বাড়িতে ওই খাবারের পয়সা যে দিচ্ছে, যে গরুটা, যার দুধ বেচে তুমি পয়সা পাবে, তাকে তুমি খাওয়াচ্ছ তোমার খাবারের পড়ে থাকা বেঁচে থাকা অংশটা। এর ফলে কি হয়? গরুর যে মিল্ক প্রোডাকশন ক্যাপাসিটি, সেটা কামস ডাউন। এর সলিউশন কি কি? তখন সলিউশন হলো কি কি, যে আমাদের বিভিন্ন যে যে বিভিন্ন ডিফারেন্ট গ্রাসেস, আলাদা আলাদা ঘাস গরুকে খাওয়াতে হবে। কিরকম? কাউপি, লুসন, বার্সিম, প্যারা, ঠিক আছে, নেপিয়ার, এই ধরনের বিভিন্ন আলাদা আলাদা ভ্যারাইটির ঘাস রয়েছে। এগুলো তোমাদের ডিটেলসে জানা, আমি উদাহরণটা খালি বোঝার চেষ্টা করি। তার মানে ওই যে রাফেজ, তোমার যে পোয়ালটাকে খাওয়াচ্ছ সেটা না খাইয়ে যদি তুমি কাউপি, লুসন, প্যারা, বার্সিম, নেপিয়ার এই ধরনের গ্রাসগুলো খাওয়াতে, গরুর মিল্ক ইল্ড বেড়ে যেত প্রায় 2 থেকে 2.5 গুণ। কিন্তু গ্রাম বাংলাতে তুমি যখন একটা কোনো কাজ করতে যাবে, তখন কি হবে? ওরা এই কনভেনশনের বাইরে আসতেই চাইবে না। সো ওয়েন আই ওয়াজ ইন ভিডিও, তখন আমি ভিডিও মেকলিগঞ্জ, সকলের খুব পপুলার সেই কথাটা, শব্দ বন্ধনী যেটাকে বলে, তখন আমি মেখলিগঞ্জের ভিডিও, সময়টা 2010 বা 11, this is a very like popular among the students of WB says these few lines, है ना, আমার এক ভিডিও গল্প সিরিজটার জন্য this is a very popular line। যাই হোক, তখন আমি ভিডিও মেখলিগঞ্জের ভিডিও, সময়টা 2010 কি 11। তো এরকম সময় একটা আমাদের সে সময় ডিস্ট্রিক্ট একটা ফান্ড এসেছিল, যে তাতে বলেছিল যে ইনোভেটিভ কিছু করবার জন্য, ডিস্ট্রিক্ট ইনোভেশন ফান্ড, সেটাকে প্রেসিডেন্ট থেকে ডাইরেক্ট ডিস্ট্রিক্টে আসতো, এটা সিস্টেমটা ছিল। তা আমাকে সে সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি, তিনি বলেছিলেন যে তুমি তো ইউ আর আ থিঙ্কার, তুমি নতুন নতুন চিন্তা করতে ভালোবাসো, তো একটা নতুন কিছু কাজ করো যেটা ফিল্ড লেভেলে কিছু চেঞ্জেস আনবে। সো অ্যাট দ্যাট টাইম আই ডিড টু থিংস। কি? একটা হচ্ছে যে ভেটেনারির একটা উন্নত মডেল হসপিটাল আমাদের চ্যাংরাবান্ধার পাশে, ভেটেনারি ক্লিনিক একটা আমি করেছিলাম সেই সময়টাতে। ঠিক আছে, এটা দ্যাট ইজ আ নর্মাল থিং, কারণ লোকে ওই যে গ্রামাঞ্চলে যখন মানুষেরই পরিষেবা থাকে না, সেখানে একটা গরুর পরিষেবা কি থাকবে। আমাদের 75 বেডের একটা পিএইচসি মেকলিগঞ্জে কুচলিবাড়িতে করা হয়েছিল। সো আই এনশিওর দ্যাট হিউম্যান যে হেলথ কেয়ার যেটা, সেটা আমাদের সরকারিভাবে একটু ঠিক থাকে। এখন হয়তো জানি না কিরকম আছে, দীর্ঘদিন আমার যাওয়া হয়নি, মানে কিছু জায়গায় অন্য কাজে গেছিলাম, এগুলো দেখা হয়নি। অ্যান্ড দ্যাট লাইফ স্টক যেটা ইউনিট, যেটা সেটা একটা স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটি, জাস্ট ব্লক অফিসের একটু পাশে ছিল। আই ডোন্ট নো যে প্রেজেন্টলি কি অবস্থাতে আছে। সেখানে একটা আমি নতুন চালু করেছিলাম একটা ইউনিট, সেই ইউনিটটাকে তোমাদেরকে শেখাচ্ছি। সেটা কি? যে দিস ইজ দ্য ওয়ে ওয়েন ইউ উইল বিকাম অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। তোমরা যখন এরকম ভিডিও চেয়ারে বসবে, ডব্লিউবিসিএস হবে, ইউপিএসসি ক্লিয়ার করবে, তখন এই জিনিসগুলোকে তোমরা নতুন নতুন ইমপ্লিমেন্ট করতে পারবে। কি? যে ক্ষেত্রে আমি
দুটো ইউনিট করেছিল। একটা ইউনিটের মধ্যে গরু থাকবে, সেম ওয়েট, সেম ক্যাটেগরি, সেম সবকিছু, ব্রিড সবকিছু সেম। আরেকটা গরু আরেকটা ইউনিটের মধ্যে থাকবে। একটা ইউনিটে শুধুমাত্র পোয়াল খাবে, অর্থাৎ যে আমাদের যে এই যে রাফেজ, যেটা আমাদের খড়, যেটা সেটা খাওয়ানো হবে, যেটা গ্রাম বাংলাতে চলে। আরেকটাতে ওই তার সামনে একটা গার্ডেন করা হয়েছে, যেখানে এই লুসান, কাউপি, বার্সিম, এই জিনিসগুলো এই ফসল মানে এই গ্রাস গুলো গ্রো করছে। এইবার দুধ দোয়ানোর সময় একটা অবজারভেশন এরিয়া রাখা হয়েছে। সেখানে এই যে গ্রাফেজ খেয়ে যে গরুটা বাড়ছে, তার দুধ, তার আউটপুট, এবং যেটা এই যে গ্রিন গ্রাসেস খেয়ে যেটা বাড়ছে তার আউটপুট, ঠিক আছে? বিকজ এক্ষেত্রে ডাইরেক্ট নিউট্রিয়েন্ট পাচ্ছে, এক্ষেত্রে পড়ে থাকা নিউট্রিয়েন্টস কে পাচ্ছে। এই আউটপুটটার পার্থক্য চাষিদের সামনে ডেমনস্ট্রেশন করা, এবং তারা যদি দে আর স্যাটিসফাইড, তাহলে তাদের মধ্যে ফ্রিতে ওই যে নেউপি, নেপিয়ার, কাউপি, বাসিম, এই চারাগুলো ডিস্ট্রিবিউশন করা, এই ঘাসের চারা, ঘাস ডিস্ট্রিবিউট করা, যাতে তারা তাদের নিজেদের ছোট ছোট জমিতে এইগুলো দিয়ে গরুদেরকে খাওয়াতে পারে এবং গরুর দুগ্ধ উৎপাদন ক্ষমতাটা বাড়ে। So that brought a change in the perspective. হয়তো আজকের ডেটে সেগুলো কিছু নেই, বাট অ্যাট দ্যাট টাইম আই কুড মেক আ স্মল চেঞ্জ উইথ মাই আইডিয়া, যে তুমি একটা চাষি ভাইয়ের এই যে প্র্যাকটিক্যাল মানে থিওরি বা নোশন, সেটাকে ব্রেক করছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলকে দিয়ে। সো দিস ইজ ল্যাব টু ল্যান্ড, হ্যাঁ না? ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ল্যাব টু ল্যান্ড ট্রান্সফার অফ আইডিয়াস। কারণ ভারতবর্ষে এই প্র্যাকটিক্যাল স্কিল সেট, প্র্যাকটিক্যাল নলেজটা ভারতবর্ষে নেই। ফলে তুমি ক্লেম করো যে তুমি একটা শিক্ষিত বেকার, বাট ওয়েন আই এম গোয়িং টু টেক ইউর ইন্টারভিউ, আমি তোমাকে ঠিক সেই জায়গাগুলোতেই হার্ট করব, যে জায়গাগুলোতে আমি দেখবো তোমার মধ্যে ওই স্কিল সেটটা আছে কিনা। কি কি স্কিলস, হোয়াট আর দ্য স্কিলস? তুমি ভাবছো যে স্কিল কোথার থেকে আসে? ফার্স্ট হচ্ছে ডাব্লিউবিসিএস এ যখন ইন্টারভিউ দিতে যাবে, তখন তোমাকে সার্টেন প্রশ্ন করা হয়। কেন প্রশ্ন করা হয়? দেখার জন্য যে আদৌ তুমি ওই বুকিশ এডুকেটেড, মানে শিক্ষিত তথাকথিত, নাকি তোমার মধ্যে ওই সার্টেন স্কিলস গুলো রয়েছে। কি কি স্কিল? তুমি একটা ইন্টারভিউকে ভালো হ্যান্ডেল করতে পারো, দ্যাট মিনস ফার্স্ট স্কিল, ইউ হ্যাভ গট দ্যাট কমিউনিকেশন স্কিল। তোমাকে সিচুয়েশনাল প্রশ্ন করা হয় টু সি whether you have positional or leadership skills, है ना? এই লিডারশিপ স্কিল কিন্তু কখনো বই পড়ে, হিস্ট্রি পড়ে, জিওগ্রাফি পড়ে, পলিটি পড়ে আসতে পারে না। that comes from training, that comes with your experience when you lead a team during your internship. ইন্টার্নশিপের সময় কি করা হয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সময় কি কি করা হয়ে থাকে, যে তোমাকে ছোট ছোট গ্রুপে ভাগ করা হয়। এই এক মাসের জন্য ইউ আর দ্য লিডার, পরের মাসের জন্য ইউ আর দ্য লিডার, এরকম ভাবে ভাগ করা হতে পারে। সো দ্যাট যে তোমার অ্যাজ আ লিডার আউটপুটটা কি হচ্ছে, and that gives you that leadership skill. তুমি যখন একা ঘরে বসে কলেজের মধ্যে পড়ছো, ক্লাসে যাচ্ছ, বাড়িতে এসে পড়ছো, ইউ আর নট ডেভেলপিং এনি কমিউনিকেশন স্কিল। বাট দ্য মোমেন্ট ইউ আর গোয়িং টু দ্য ইন্ডাস্ট্রি, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তুমি তোমার টিমের সঙ্গে বা তুমি ওইখানকার অফিস রিলেটেড এনভায়রনমেন্টটাকে দেখে, সেখানে তুমি হয়তো আগে খুব চুপ করে থাকতে, নাও তুমি যদি চুপ করে থাকো, ইউ নট গেট মার্কস। মানে কলেজের যে ডিগ্রিটা তুমি আগে পেতে, এবার ডিগ্রিটা পাওয়া বা ভালো মার্কস দিয়ে পাওয়াটা ডিপেন্ড করছে কিসের উপরে, যে তুমি কতটা কমিউনিকেটিভ আছো তোমার ওই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সময়, তার উপরে। তাহলে ন্যাচারালি তোমার কি হচ্ছে, গিয়ে ইউ আর বিং মোর ভোকাল। ইউ হ্যাভ স্টার্টেড কমিউনিকেটিং উইথ ইউর পিয়ার্স। তুমি সকালবেলা আরামসে ওই 10টার সময় ঘুম থেকে ওঠো, তারপরে পাশে বাপুজি কেক খাও একটা, বাপুজি কেক খেয়ে ওই রামের দোকানে, সরি রামের বলা যাবে না, রামটা বলা যাবে না, সরি, যদুর দোকানে, ঠিক আছে, বা মধুর দোকানে, মধুর দোকানে মনে করো, একটা চা খেয়ে, তারপর তুমি একটা স্যান্ডেল পরে, জিন্স পরলে, আজকাল তবে জিন্স গুলোর মধ্যে, আমি সেদিন দেখি আমার অধ্যয়নে একটা ছেলে আমার একটা জিন্স পরে এসছে, আমি ভেবেছি কি বেচারার মধ্যে অ্যাক্সিডেন্ট করেছে, পুরো ফেটে গেছে জিন্সটা, চারদিকে পুরো ফাটা। আমি বলেছি, বাবা কি হলো তোমার, কবে অ্যাক্সিডেন্ট হলো? সবাই হাসছে, বলছে যে ওইটাই বলে স্টাইল।
সর্বনাশ করেছি, এটা আবার কি স্টাইল? আমার তো মনে হচ্ছে তোমার সামনে কোনো এক্সপ্লোশন হয়েছে বা তুমি কোনো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পুরো ছিঁচড়ে গেলে যেরকম হয়, হ্যাঁ, জিন্সের প্যান্টে অতগুলো ফুটো, হুম, কি অবস্থা, যা তা অবস্থা। ঠিক আছে, তা ওরকম একটা ছেঁড়া ফাটা একটা জিন্স পরলে, তা ওইরকম একটা চপ্পল কোনো রকমের পরলে, তারপরে পড়ার পড়ার মাঝে মাঝে একটু হিউমারাস ইন্টারলিউড থাকাটা খুব দরকার গো, নাহলে তো পড়া বিকামস আ মোনোটোনাস প্র্যাকটিস, তাই না? ওকে, যাই হোক, তারপরে ওরকম একটা ছেঁড়া ফাটা ইয়ে পরে তার উপরে আবার একটা টি শার্ট, টি শার্টের মধ্যে যা খুশি লেখা আর কি, হ্যাঁ, ঠিক আছে, যা কামাই তাই ইএমআই, এই ধরনের একটা কিছু লেখা, ঠিক আছে, আজকাল তো এই ধরনের লেখা, হুম, এবার পরে তুমি কলেজে চলে গেলে, হ্যাঁ, কলেজে গিয়ে টেবিল বাজাতে বাজাতে মোটামুটি ক্লাস করলে। সো হোয়াট হ্যাপেন্স, কেমন একটা পল্টু মাস্টারের কথা মনে পড়ছে, এক্স্যাক্টলি। পল্টু মাস্তানকে আমি আমার মানে তার নিজস্ব ফর্মে দেখতে চাই। পল্টু মাস্তান ছাড়া ক্লাসের সেই যে বাতাবরণটা, সেটা কেন জানি মানে গাম্ভীর্যে ভরা হয়ে যাচ্ছে আর কি, গম্ভীর বাতাবরণ হয়ে যাচ্ছে পল্টুর দিয়ে অস্তিত্বটা ছাড়া। হুম, যাই হোক, ওকে, পল্টু ইজ আ ক্যারেক্টার বেসিক্যালি, নতুনদের জন্য বলছি, পল্টু ইজ আ ক্যারেক্টার, হু ইজ বেসিক্যালি মস্তান টাইপ আর কি ক্যারেক্টার, ঠিক আছে না? এবার তাকে নিয়ে প্রচুর লেজেন্ডস রয়েছে। হুম, মা, তোমার মাও আসছে। নমস্কার, নমস্কার, নমস্কার। আপনিও খুব ভালো থাকবেন। আমি চেষ্টা করি যে আপনাদের ছেলেমেয়েদেরকে মানে পড়াশোনা তো অবশ্যই, কিন্তু মাঝে মাঝে একটু জাস্ট মজাদার আলোচনা করে ওদেরকেও একটু ফ্রি রাখা, টেনশন সারাক্ষণ থাকে। সেখান থেকে একটু যাতে অন্য দুনিয়া একটু নিয়ে যাওয়া। হুম? পল্টু আছে। পল্টু একটা legendary ক্যারেক্টার। ঠিক আছে? তাকে নিয়ে প্রচুর গল্প আছে এবং সেই গল্পগুলো আমরা আর একটা ফাঁকা দিনে শেয়ার করব। মোমোর দোকানের গল্প আছে একবার। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, তো এরকম একটা ড্রেস পরে কাঁধে একটা ওই সেই শান্তিনিকেতনী ব্যাগ নিয়ে এরকম পুরো দাড়ি পুরো, ঠিক আছে, শেভিং নেই, ঠিক আছে, এইটা নিয়ে তুমি চলে গেলে তোমার ক্লাস করতে, তারপর ক্লাস ক্লাস করে আবার বাড়িতে এলে এসেই তুমি বিরহ টিরহ গান শুনছো, ঠিক আছে, কোনো টাইমের কোনো ব্যাপার নেই, যখন ইচ্ছে ক্লাস করছো, কলেজ তো আলটিমেটলি, হ্যাঁ, তা এরকম একটা জায়গা থেকে when you suddenly complete your course curriculum in the college, তারপর জব মার্কেটে যাও, তুমি একটা আনট্রেইনড পার্সোনালিটি, যার মধ্যে কোন রকম প্র্যাকটিক্যাল ওয়ার্ক এনভায়রনমেন্টে হুম কাজ করার কোন রকম ক্ষমতা নেই, ঠিক আছে, তা সাপোজ অনেকের মধ্যে আমি এই কেয়ারলেসনেসটা ইন্টারভিউ এর সময় দেখে থাকি, অনেকের মধ্যে এই কেয়ারলেসনেসটা যখন দেখি যে when they appear in the actual interview, তাদের কিন্তু ওই কলেজ লেভেলের চ্যাংরা মোটা, if you quote me this particular term, সেটা কিন্তু আর যায় না, because they are not polished, they are not trained in that way। তাহলে তুমি যখন WBCS এর ইন্টারভিউ দিতে আসছো এবং তোমার মধ্যে সেই রনেসটা রয়েছে, will I select you as a candidate? তাহলে তুমি কি ভাবছো যে পড়াশোনা করে তুমি যখন জব মার্কেটে তুমি তোমার নিজের চাঁদ বদনটা দেখাবে এবং তোমার ওই রনেস দেখে তোমাকে জব দিয়ে দেবে? নো, কারণ কারণ তোমার তো ওয়ার্ক কালচার, ওয়ার্ক এথিক্সটাই গ্রো করেনি, যেটা তোমার ওই কলেজ স্টুডেন্টের লাইফের সময় ছিল, যখন তখন উঠতে, তোমার কোনো একটা প্রপার ড্রেস সেন্স পর্যন্ত নেই, যে একটা অফিসে গেলে কি ড্রেস পরতে লাগে। আজকাল আমি অনেককে দেখি যে অফিসে তারা দে ওয়্যার সার্টেন অ্যাটায়ার হুইচ আই ডিসলাইক। অফিসে যাচ্ছে ধরো, ঠিক আছে, বাট অফিস ইজ আ প্লেস অফ স্যাংটিটি, তাই না? সেক্ষেত্রে ইউ হ্যাভ টু মেনটেন আ ড্রেস কোড। আমি আমি সাধারণত আমি সবসময় আমার অফিসে আমি বলতাম যে শুক্রবার সবসময় এটাই করি যে শুক্রবার ভেরি উই আর আ ভেরি ফর্মাল ড্রেস, ঠিক আছে, মানে ক্যাজুয়াল ড্রেস, ঠিক আছে, সেমি ফর্মাল করতে পারো, বাট মানডে টু থার্সডে মেনটেন অ্যাটলিস্ট আ ডেকোরাম, ডেকোরাম, ড্রেস সেন্স তোমার, ড্রেস কোডটাকে বজায় রাখো। বাট এগুলো তুমি কোথা থেকে শিখবে হঠাৎ করে যখন জব মার্কেটে চলে যাচ্ছ? নো। এবং এই জিনিসগুলো তোমার দেখা হবে।
তাহলে আমার যে এই যে ওয়ার্ক এনভায়রনমেন্টে একটা ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা, ওয়ার্ক এথিক্সটা, এই জিনিসগুলো আমাকে শেখায় কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। হ্যাঁ, ঠিক আছে। সো দিস আর দ্য থিংস। আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আমাকে বেসিক্যালি কি কাজ করে, এটা কি কাজ করে, যে আমি যেটা আমার থিওরিতে যে নলেজটাকে পেয়েছি, একটা নলেজ আমি থিওরিতে পেয়েছি, আর ফিল্ডে গিয়ে সার্টেন চ্যালেঞ্জেসকে দেখছি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর এই ইন্টার্নশিপ acts as a bridge between these problems and between this theory and the challenges, and prepares us to find out the solution to those challenges or the problems, है ना। আমাদের যে প্র্যাকটিক্যাল অ্যাকুমেন্টটা রয়েছে to deal with a situation and come up with a practicable solution, সেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আমাকে হেল্প করে থাকে। আমার কমিউনিকেশন স্কিলকে বাড়িয়ে থাকে, আমার লিডারশিপ স্কিলসকে বাড়িয়ে থাকে, আমাকে মোর প্র্যাকটিক্যাল বানায়, আমাকে টার্গেট ওরিয়েন্টেড বানায়, আমার লাইফের ডিসিপ্লিন নিয়ে আসে, আমাকে একটা ওয়ার্ক এথিক্স এর মধ্য দিয়ে সার্টেন ওয়ার্ক কালচারের মধ্যে আমাকে রেডি করে থাকে, আমার কমিউনিকেশন স্কিলস কে বাড়ায়। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কলেজ অব্দি তো আমরা সকলেই রাজা, ঠিক আছে, এই ইউনিয়ন সেই ইউনিয়ন, এ নেতা সে নেতা, ঠিক আছে। কলেজে গিয়ে একটা ছেলে মেয়েকে বলো, ঠিক আছে, আমরা একটা কমেন্ট করে দেখবো আজকালকার নেতা, টাইম নেই বস, এই টাইপের ব্যাপার, হ্যাঁ। তাহলে ইউ ask a college student, and see the reply, okay, and now you go to a job and there you get a comment from your boss, যে do that, তখনই তোমার মনে হবে আরে আমি কিন্তু চাকর নাকি। College student, if you are not trained in a proper way, the first time they hear that comment, তাদের আতে ঘা লাগবে, তাদের ইগো হার্ট হবে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সময় ইউ গেট অ্যাকাস্টমড টু দিস কমান্ডস, তাই না। তাহলে কমান্ড ফলোইং এই জিনিসটা, এই জিনিসটা তোমার এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর মধ্য দিয়ে কিন্তু তুমি করতে পারছো কি, যে তুমি কমান্ড, সেট অফ কমান্ডস কে ফলো করছো। উই আর পারফেক্ট তখনই পারফেক্ট, আমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশনস বলো বা এগুলো কি করে পারফেকশন হয়, when they follow the command, আমি এই কমান্ডটা দিচ্ছি, they are following and they are giving us the exact results and that's why they are perfect। তাহলে আমি এই কমান্ড ফলো যদি না করতে পারি, তাহলে অ্যাজ অ্যান এমপ্লয়ি আমি হাউ ক্যান আই বি পারফেক্ট ইন দ্য ডেজ টু কাম। তাহলে এতগুলো কাজ, অর্থাৎ আমি একটা আই ওয়াজ লিভিং ইন আ ফুলস প্যারাডাইস ওয়েন আমি শুধুমাত্র কলেজের থিওরিকে নিয়েছিলাম, বাট এইবার একটা তোমাদেরকে যখন জিজ্ঞেস করেছিলাম তোমরা এক লাইনে উত্তর দিচ্ছি, বাট এতগুলো টেকনিক্যাল অ্যাসপেক্টস রয়েছে, এই যে কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ স্কিলস, এই যে তোমার ওয়ার্ক এথিক্স, এই যে ডিসিপ্লিন, হ্যাঁ না, এই যে প্র্যাকটিক্যাল যে সলিউশন সেটাকে, অর্থাৎ একটা রেশনাল মাইন্ড। কালকে তুমি ইউ আর সাপোজ আ ভিডিও, আমার বই মেক ইট বিগ এর মধ্যে আমি বারংবার করে যে জায়গাটাকে হাইলাইট করেছিলাম আমার বইয়ের মধ্যে, যে সাপোজ ইউ আর এ ভিডিও, ইন্টারভিউর সময় তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ওকে ইউ হ্যাভ বিকাম আ ভিডিও, নাও সাডেনলি দেয়ার ইজ এ ফ্লাড ইন ইউর ব্লক, হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু। এইবার এই প্রশ্নটা তো তোমার ইতিহাস বইয়ে ছিল না, এই প্রশ্নটা তো তোমার বাংলা বইয়ে ছিল না, সো হাউ উইল ইউ আনসার দ্যাট। কালকে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম এই প্রশ্নটা, যে সাপোজ কালকে তুমি ভিডিও হলে আর তোমার ব্লকে একটা হাতির অ্যাটাক হলো, হাতি অ্যাটাক করলো, তুমি কি করবে? দিস ইজ মাই কোয়েশ্চেন। সো আই হ্যাভ টু সি ওয়েদার হি কামস আপ উইথ আ সলিউশন অর নট। একটি প্রশ্ন করেছি, কি প্রশ্ন, একটি বোট আছে, নৌকায় করে তুমি যাচ্ছিলে, হঠাৎ করে বিশাল একটা সমস্যা হলো, তোমাকে এবার তোমার বোটে আছে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র বা কন্যা যে কোনো একজন, তোমার বাবা মা, তুমি যে কোনো তিনজনকে, নিজেকে নিয়ে তিনজনকে বাঁচাতে পারবে, নিজেকে বাদ দিলেও হবে, ওই পাঁচজনের মধ্যে যে কোনো তিনজনকে বাঁচাতে পারবে, তুমি কাদের কাদের বাঁচাবে, উত্তর দাও। ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি টু চেক তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা তোমার পড়ার বইয়ের মধ্যে থাকে না। তাহলে emotional intelligence is another aspect that we learn from where our industrial training or internship in the industries। আমি তোমাকে দেখতে চাই, ওকে তুমি পড়াশোনা করেছো, your theoretical knowledge is top notch, okay, I don't have any issue with that,
তুমি পড়াশোনা করেছো, বাট হাউ ইজ ইউর প্র্যাকটিক্যাল? তুমি পড়েছো, সাপোজ তুমি পড়েছো সরকার গরিব মানুষদের জন্য এই স্কিমস গুলোকে নিয়ে এসছে, ভেরি গুড। এবার তুমি ফিল্ডে যখন অ্যাজ আ ভিডিও বা এনি অ্যাজ অ্যান অফিসার কাজ করছো, গিয়ে দেখছো দ্য রিয়াল ওয়ার্ল্ড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। রিয়েল ওয়ার্ল্ড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ওই যে আমি গল্পটা করি না একবার, হ্যাঁ না, যখন লিগাসি ডেট আগেকার আমাদের সময়, যখন বছরের পর মানে বছরের শুরুতে 1 থেকে 7 তারিখের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন হতো কাদের, যারা বিভিন্ন রকম ভাতা পেয়ে থাকে, যারা বিভিন্ন পেনশন পেয়ে থাকে। তখন নাম ছিল আইজি নোয়াবস, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম বা আইজি এনডব্লিউপিএস, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিমস, এরকম আইজি এনডিপিএস, এনডব্লিউপিএস, নোয়াবস, এরকম। এদের যে টাকাটা এরা পেত, এবার আদৌ কি বেঁচে আছে? তাহলে এই লিগাসি ডেটাটাকে চেক করা হতো ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে, যেখানে ব্লক অফিসে তারা ওই 7 দিনের মধ্যে অ্যাপিয়ার করতেন, ঠিক আছে? এবং যাদের নতুন নাম তোলা, অর্থাৎ তারা ভাতা পায় না, তারা ওই সময় এসে তাদের নিজের নাম নথিভুক্ত করতে পারত। তা আমার সঙ্গে এরকম একটা মজার ঘটনা ঘটলো। তা আমি ভিডিওর হাতে যেরকম কিছু ক্ষমতা থাকে, একটি বয়স্কা মহিলা, সে এসে তাকে আমি দেখে বলেছি যে মানে বোঝাই যাচ্ছে 60 বছরের উপরে। তা আমি ওখানে একদম পুরো সঙ্গে সঙ্গে সার্টিফাই করে দিয়েছি যে ইয়েস অ্যাপ্রুভড, যে এই মাস থেকে ভাতা পাবে। আর ওকে একটা কোয়েশ্চেনিয়ার করেছি, করে দেখলাম যে কতদিনের সে ভাতা পেতে পারে, মোটামুটি এতটা ভাতাও পেতে পারে, এত এটা ভাতা ওর পাওয়া এরিয়ার হিসেবে পাওয়া উচিত। আমরা ঠিক আছে, তাহলে অ্যাপ্রুভ ফ্রম উইথ এফেক্ট ফ্রম মনে করো 4 বছর আগের থেকে, ঠিক আছে? তাহলে ও টাকাটা পাবে অ্যাটলিস্ট, এই গরিব মানুষটা। এরকম একটা করে দিয়ে গিয়ে আমার চেম্বারে এসে বসেছি। আর আমার চেম্বার তো মানে এখনকার মতন নয় আর কি। তখনকার আমার চেম্বার গুলো দেখবে যে এখন পরে গিয়ে দেখেছি যে পুরো এসি ফেসি। তখন তো আমরা এসির প্রভিশন থাকলে কারণ এসি থাকলে, দরজা বন্ধ রাখলে একটা ভিডিও কি হবে, দুনিয়ার থেকে আলাদা হয়ে যেতে পারে, হ্যাঁ না? সো আই ইউজ টু অলওয়েজ ইউজ টু কিপ মাই ডোরস এন্ড উইন্ডোজ ওপেন। তো ওই বুড়ি, হ্যাঁ, সেই বুড়ি মা টুকটুক করে লাঠি নিয়ে আমার ঘরে চলে এসেছে। আমার একপাশে ভিডিও, একপাশে ভিডিও। তা সে এবার বেচারা কাঁপতে কাঁপতে আমার সামনে আসছে, একটু বড় টেবিল, বড় আমার সামনে, এরকম তার ভিডিওকে বলে বাবা একটু সর, বা এরকম ভাবে বলেছে। এই সরেছে ভিডিও, হ্যাঁ। তা সে এসে টুক করে করলো কি, 10 টাকা নিয়ে, একটা 10 রুপিস নিয়ে আমার পকেটে গুজে দিল, দিয়ে বললো চা পান খাবা বাবা, চা পান খাবা। ভিডিওকে বলছে, বিকজ আমরা তো প্রথমে তো খুব হাসলাম, তাই না? তারপরে উঠে গিয়ে ওকে উল্টো আরো এক্সট্রা কিছু টাকা দেওয়ার বন্দোবস্ত করে দিলাম আর কি গরিব মানুষটাকে। কিন্তু প্রবলেম লাইস ইজ ইটস অ্যান ইনহেরেন্ট প্রবলেম। সেই বুড়ি মানুষটা, যার কাছে তথাকথিত শিক্ষা নেই, সে পর্যন্ত জানে যে সরকারি অফিসে ওই চা পানের পয়সা না দিলে কোনো কাজ হয় না। সো দ্যাট ওয়াজ দ্য অ্যালার্মিং প্রবলেম। হ্যাঁ, এই জিনিসটা আমাদের সবচেয়ে সমস্যার জায়গা। সো এই জিনিসটা কোনো বইয়ের খাতাতে লেখা থাকে না, that you have to have an empathetic attitude towards the society. তোমাকে নিজেকে তার স্থানে বসিয়ে সমাজকে জাজ করতে হবে, নট যে তুমি একটা থিওরি নিয়ে পড়েছো যে আইজি এনডব্লিউপিএস তার জন্য এই ক্রাইটেরিয়া করতে লাগে, সেটা নলেজ। আর এটা প্র্যাকটিক্যাল নলেজ, ইনফিল্ড বা অনফিল্ড এক্সপিরিয়েন্স। তাহলে প্র্যাকটিক্যালিটি বা অনফিল্ড এক্সপিরিয়েন্স বা ইনফিল্ড এক্সপিরিয়েন্স এবং আমাদের পুঁথিগত বিদ্যার মধ্যে যে দুস্তর ফারাকটা রয়েছে, দ্যাট ক্যান বি ব্রিজড বাই দিস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। তাহলে এত কিছু বলার পরে, ঠিক আছে, যে আমাদের বক্তব্যটা কি থাকতে পারে, যে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে স্টিল থিওরিটিক্যাল নলেজকে অনেকটাই বেশি প্রাধান্য দেয়া হয়। তাহলে রেশনালাইজেশন অফ দ্য সিলেবাস দ্যাট ইজ বিং টট ইন দ্য কলেজেস, রেশনালাইজেশন অফ দ্য সিলেবাস করতে হবে, এবং ট্রিমিং অফ দ্য আননেসেসারি পার্ট or extra parts of the syllabus, keeping in mind the practical implementation of that theoretical knowledge. রেখে সিলেবাসকে ট্রিম করতে হবে, করে আমাদের যে 3 বছরের পাঠ্যক্রম রয়েছে কলেজের ক্ষেত্রে, সেটাকে বা অন্যান্য কলেজের ক্ষেত্রে 4 বছর, সেটাকে 1 বছর কমিয়ে দিতে হবে। এবং এই ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিং বা ইন্টার্নশিপ ইন দ্য ইন্ডাস্ট্রি, সেটাকে এই 1 বছরের করতে হবে।
তাহলেই ভারতবর্ষের যে বর্তমান সবচেয়ে বড় যে সমস্যা, এই আনএমপ্লয়মেন্ট নামক যে মনস্টার, সেটাকে কিছুটা হলেও কমব্যাট করা যেতে পারে। এবং বর্তমানে যুব সমাজের যে দুর্দশা, বিশেষ করে এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ, যে তাদের যে বড় প্যাংস, যে দুর্দশা, সেটার কিছুটা হলেও নিবৃত্তি হতে পারে। ঠিক আছে, তাহলে এরকম করে একটা সুন্দর রিপোর্ট হবে, যার একটা টাইটেল থাকবে। প্রথম কথা, রিপোর্ট তার মানে নিউজ পেপারে একটা ডেডলাইন থাকবে। ইংরেজি নিউজ পেপারে একটা রিপোর্টের কি টাইটেলের পরে কিভাবে ডেডলাইনটাকে রেখা হয় সেটা তোমরা দেখবে। তারপরে সুন্দর করে, অনেকের মধ্যে একটা আমি কতবার টেন্ডেন্সি দেখছিলাম যে এক নাগারে লিখতে চাও, সেটা না করে ছোট ছোট প্যারাতে ভাগ করলে, ইন্ট্রোডাকশন, তারপরে কেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর প্রয়োজন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা কি, এবং ইন্ট্রোডাকশন, ঠিক আছে, এক কথাতে প্রয়োজনীয়তাটা, তারপরে ইলাবোরেট করবে, সেটা 2 থেকে 3টে প্যারার মধ্যে করলে, এবং ফাইনালি গিয়ে একটা হার্ড হিটিং কনক্লুশন, যে এই যে ট্রেনিং করা, প্র্যাকটিক্যাল করে দেওয়া থিওরিটিক্যাল সিলেবাসকে, এবং ফাইনালি এটাকে ম্যান্ডেটরি করা, সো দ্যাট আমাদের যে ভবিষ্যতে যে এই ছাত্রছাত্রীদের যে এমপ্লয়েড আনএমপ্লয়েড ইউথদের যে সমস্যা, এই যে মনস্টার আনএমপ্লয়মেন্ট হবে, সেটাকে কিছুটা হলে কমব্যাট করা যেতে পারে, এরকম একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মতামত দিয়ে তোমার এই রিপোর্টিংটা শেষ হবে। সো দিস ইজ দ্য ওয়ে। আমি তোমাদের ওই কিন্তু স্পুন ফিডিং করাবো না, আমি তোমাদেরকে শেখাবো। আই কুড হ্যাভ ইজিলি সেইড, তোমাকে আমি এখানে বসে বসে এই লেখো, প্রথম লাইনটা লেখো এটা, দ্বিতীয় লাইনটা এটা, ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল হতো না, থিওরি হতো। আমি তোমাকে অস্ত্রটা কিভাবে ধার করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। অস্ত্র দিয়ে যুদ্ধ তোমাকেই করতে হবে, স্পুন ফিডিং আমি করাবো না। বাট আই হ্যাভ শোন ইউ দ্য পাথ, রাইটিং কি করে লিখতে হয়। এই যে জায়গাগুলোকে বললাম, দিস ইজ হোয়াট উইল মেক ইউ স্পেশাল, যখন তোমার খাতা তোমার চেক করা হবে। এইটাই আমার এই যে আজকের ক্লাসটা, কম্পোজিশনের যে ক্লাসটা, তার একটা আঙ্গিককে আজকে আলোচনা করলাম। ডিসঅ্যাডভান্টেজ ভাবতে পারো, ডিসঅ্যাডভান্টেজ ভাবতে পারো যে 1 বছর ট্রেনিং এর মধ্যে থাকলে ডিসঅ্যাডভান্টেজ আমি অ্যাজ সাচ কিছুই পাই না এটার মধ্যে। মানে দিস ইজ যার উইন উইন, কমপ্লিটলি একটা উইন উইন সিচুয়েশন হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা। কালকে মনে করো যে জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তা এখানে তুমি কি বলবে যে জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না, ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, এরকম ব্যাপার আর কি, যার সবকিছুই পজিটিভ। সো ইটস ওয়ান অফ দ্য থিংস, যে যেখানে তোমাদের একদম যেরকম ভাবে পারো, বাট আই ওয়ান্ট টু সি সাম গুড রাইটিংস ফ্রম ইউ। ঠিক আছে, গতবার আমি A++ দুজনকে দিয়েছিলাম, আর A+ বোধহয় 4-5 জন পেয়েছিল, এ কয়েকজন পেয়েছিল। এবার আমি দেখতে চাই A++ একজন অন্তত দেখতে চাই। তোমরা এটাকে লেখো, প্র্যাকটিস করো, গিভ মি দ্য বেস্ট। ঠিক আছে, আশা করি এরকম করে আমরা ছোট ছোট পায়ে ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছে যাব, এবং আমরা ইংলিশ কম্পোজিশন, যেটাকে আমরা সবচেয়ে বড় ভয় পাই, হ্যাঁ, একদম সঠিক, যেটাকে আমরা সবচেয়ে বড় ভয় পাই, ইংরেজি লেখা, সেই লেখাটাতে আমরা একদম ভালোভাবে লিখবো, সবাই মিলে শিখবো, ভালোভাবে লিখবো। আর পল্টু মস্তান, মাঝে মাঝে পল্টু মস্তানের উপস্থিতিটা খুব দরকার। পল্টু মস্তান আমাকে কথা দেবে যে এখন আর মস্তানি না করে পুরোপুরি পড়াশোনাতে কনসেন্ট্রেট করবে, কারণ ভেরি ফিউ ডেজ আর লেফট ফর দিস ইয়ার্স এক্সাম। তোমরা যারা নতুন সামনের দিনের জন্য ক্লাসে জয়েন করেছো, তারাও এরকম করে অনেকটা সময় নিয়ে, এবং একবারও ভেবো না যে তোমার হাতে প্রচুর সময় আছে। এই পুরোনো ব্যাচে যারা রয়েছে, যেহেতু কম্পোজিট ক্লাসটা আমি কম্পোজিশন ক্লাসটা সবাইকে নিয়ে করছি, তাদেরকে জিজ্ঞেস করো যে কত তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যায়। শোভনা বলতে পারো প্লিজ? ওকে, সো দ্যাট ওয়াজ মাই ব্রেথলেস সেশন, কন্টিনিউয়াসলি করিয়ে দেওয়া তোমাদের কাছে উইদাউট এনি প্রপার মেটেরিয়াল ইন ফ্রন্ট অফ মাই হ্যান্ড। তোমাদের সুরজিৎ, ডোন্ট ওয়ারি, তোমাকে এক্ষুনি বলে দেবে। 40-এর মধ্যে A++ মানে 70%, 40-এর মধ্যে A++ মানে 28, এ মানে 25-এর মতো। আর ঠিক আছে, ইংলিশ আর বাংলা দুটোতেই। ওকে, শ্রবণা একটা কথা বলতে চাচ্ছিল, শ্রবণা, তা তুমি একটা প্রশ্নটা করো। ঠিক আছে, একদম
একদম শ্রেয়সী হ্যাজ রেইজড আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমাদের প্রত্যেকটা জবেই কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্সকে চাওয়া হয় এবং যে কোনো জবে ভেরি গুড থ্যাংক ইউ শ্রেয়সী যে এই যে এক্সপিরিয়েন্সটা আমাদের কিন্তু আজকের জব মার্কেটে সবচেয়ে বড় জিনিস কিন্তু কারো কাছেই তো ফ্রেশারকে কেউ গুরুত্ব দেয় না কিন্তু তুমি ফ্রেশার ওয়েরাজ ইউ হ্যাভ 1 ইয়ার এক্সপিরিয়েন্স এটা যদি তোমার লেখা থাকে তাহলে তোমার ক্ষেত্রে জব মার্কেটে তোমার দামটা কিছুটা হলে বাড়ে ঠিক আছে কমিউনিকেটিভ স্কিল কিভাবে ইমপ্রুভ করা যাবে শ্রবণা কমিউনিকেটিভ স্কিলের জন্য অনেকে আমাকে বলেছে যে টু স্টার্ট আপ লাইক সেপারেট সেশন সেপারেট কোর্স সেটা যে আই উইল অনলি টিচ যে এই যে কথা বলে যে যাওয়া ঠিক আছে তোমরা দুজনের সঙ্গে যখন কথা বলছি বা আমি একা যখন কথা বলছি যে এই যে ফুল ফ্লোতে কথা বলা হাউ টু প্র্যাকটিস দ্যাট এটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে এটার জন্য কমপ্লিটলি পার্সোনালিটি ডেভেলপমেন্ট একটা সেপারেট কোর্স কে করা বা করা আই হ্যাভ নট থট বিকজ আই ডোন্ট নো but it's a process Shravana it's a process which takes time which takes reading है ना তারপরে একটা সার্টেন সময় গেলে সেই জিনিসটা চলে আসে তার জন্য কিছু জিনিসকে ফলো করতে লাগে হ্যাঁ ওকে চলো তাহলে আজকে আমি হ্যাঁ শ্রবণা ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স কথাটা বেশি শোনা যায় আর প্রাইভেট সেক্টর গুলোতে এক্সপিরিয়েন্স না থাকলে নো এন্ট্রি একদম স্বাধীন একদমই তাই ঠিক আছে তাহলে রবিবার রাত 12টার মধ্যে যে নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে আমাদের রাজু স্যারের নাম্বারটা সেখানে তোমরা স্ক্যান করে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে বা তোমরা ডকুমেন্টে টাইপ করে পাঠাতে পারো বৃষ্টি প্লিজ বলো প্রচন্ড বৃষ্টি নামছে ফলে তোমার নামটা আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠলো বৃষ্টি প্লিজ বলো অবশ্যই দেবো অরিন্দম আজকে করতে পারো আজকে করতে পারো বলো বলো প্লিজ বলো বৃষ্টি নো এটা তো পাস্টের এটা তো ইনসিডেন্ট নয় দিস ইজ সাবজেক্ট ওকে দিস ইজ সাবজেক্ট ওরিয়েন্টেড রিপোর্ট সুতরাং পাস্টে লিখতে হবে কোনো মানে নেই বরং পাস্টে লেখাই যাবে না এটা বৃষ্টি তুমি বলতে বলতে এদিকে আমার ম্যামের সাথে কথা হয়েছে আমি বাবা আচ্ছা বৃষ্টি তুমি অন্ধার লাইনে আসছো শিলিগুড়িতে ওকে ওকে পায়েল স্যার কোন নাম্বারে শেয়ার করবো কোন নাম্বার একটু তোমরা একটু জাস্ট একটু বলে দাও তো প্লিজ তোমরা একটু প্লিজ কেউ একটা ফোন নাম্বারটাকে লিখে দাও সো with this note I would like to conclude tonight's session এবং আর্যভট্ট ব্যাচে যারা রয়েছে নতুন জয়েন করেছো তারা কিন্তু শেয়ার করছেন অর্থাৎ তারা আমাদের অধ্যয়নের যে ট্র্যাডিশন অর্থাৎ ক্লাসের পরে জানাতে হয় ভালো মন্দ যেটাই লাগবে এবং পুরোপুরি ক্রিটিক্যালি জানো আমার ক্লাস যদি খারাপ লাগে একদম পরিষ্কার লিখবে স্যার আজকে ক্লাসটা করে ভালো লাগেনি প্লিজ বি ফ্র্যাঙ্ক যদি ভালো লাগে সেটাও জানাও ঠিক আছে না একজন টিচার বা একজন পারফর্মার একজন স্পোর্টসম্যান যে কেউ যখন তোমার উল্টো দিকে থাকে হি গেটস দ্য ম্যাক্সিমাম এনকারেজমেন্ট ওয়েন ইউ অ্যাপ্রিসিয়েট তাহলে এখানে তো তালির জায়গা নেই তাই না এখানে একটাই কথা লেখা যেতে পারে যে ক্লাসটা ভালো ছিল বা ক্লাসটা খারাপ ছিল ঠিক আছে সুতরাং ডু দ্যাট নতুন যারা এসছো সেই ট্রেডিশনটাকে ফলো করো অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য লিগাসি যেটা স্টার্ট করেছিল প্রথম অরিত্র হি ওয়াজ আওয়ার পলিটি টিচার এবং ওয়ান্ডারফুল কালচার অরিত্র এটা স্টার্ট করেছিল আই থিঙ্ক দিস ওয়াজ স্টার্টেড বাই অরিত্র সুতরাং এটা হলে ঠিক আছে উই শুড কন্টিনিউ দ্যাট কালচার হ্যাঁ ওকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আ লট খুব ভালো থাকো সব